ফাইন। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই আমাকে দেখতেও পাচ্ছেন, আমাকে শুনতেও পাচ্ছেন। আমাদের পাইথন রান ইওর ফাস্ট কোডের যে ক্লাস, প্রথম ক্লাসের মূল আলোচনা ঠিক এই মুহূর্ত থেকে শুরু করছি। আমরা ঠিক ক্লাসটা 9টার সময় শুরু করেছি, বাট আমরা 4-5 মিনিট অপেক্ষা করলাম যাতে বাকি যারা আছেন তারা সবাই জয়েন করতে পারেন। তো অলরেডি আপনারা এখানে আমি দেখতে পাচ্ছি 312 জন জয়েন করে ফেলেছেন, মাশাল্লাহ। আমাদের যে ক্লাসের মূল আলোচনা, আমরা সেই মূল আলোচনাতে জাস্ট এখনই চলে যাচ্ছি। তো মূল আলোচনার প্রথম কথা যেটা, সেটা হচ্ছে যে আজকে আমরা কি কি শিখব। শুরুতে চলেন সেই বিষয়গুলো দেখে নেওয়া যাক যে আমরা কি কি শিখতে চলেছি। প্রথমত আমরা জানবো পাইথন কি, পাইথন আমরা কেন শিখবো, রিয়েল ওয়ার্ল্ডে পাইথনের ইউজ কেসগুলো কি, পাইথন এনভায়রনমেন্ট আমরা কিভাবে ইনস্টল করব, পাইথনের ভার্সন চেক করব কি করে। এখন পাইথন যখন আপনার ইনস্টল হয়ে গেল, তখন কোড লেখার জন্য কি দরকার? আপনার কোড এডিটর দরকার। এখন আমরা ভিজুয়াল স্টুডিও কোড ব্যবহার করতে পারি, অথবা আমরা স্মার্টলি পাইচার্ম ইউজ করতে পারি। সো আমরা যদি পাইথনের জন্য ভিজুয়াল স্টুডিও কোড ব্যবহার করি, সেটিকে কিভাবে ইনস্টল করব, সেটিকে কিভাবে আমরা পাইথনের জন্য কনফিগার করব। এছাড়া যদি আমরা পাইচার্ম ইনস্টল করি, তাহলে সেটিকে কিভাবে কনফিগার করব। এরপরে আমরা করব কি, পাইথন দিয়ে আমাদের লাইফের ফার্স্ট হ্যালো ওয়ার্ল্ড কোডটা আমরা লিখে ফেলবো, এবং প্রথমবারের মতো পাইথন কোডকে আমরা আমাদের মেশিনে রান করব। এরপরে আমরা শিখব পাইথনে ভ্যারিয়েবল কিভাবে লিখতে হয়। এরপরে আমরা ছোট ছোট যোগ বিয়োগ গুণ ভাগ করব, করে আমাদের রান ইওর ফার্স্ট কোড উইথ পাইথনটা করে ফেলবো। এখন প্রশ্ন হচ্ছে, পাইথনে যে আমরা জীবনে প্রথমবারের মতো কোড লিখলাম, সেই কোডটা কিভাবে আসলে কাজ করে, সেই কোডটা কিভাবে রান করে, লাইন বাই লাইন সেটার এক্সিকিউশন গুলো কিভাবে হয়, আমরা সেই বিষয়গুলোও দেখব। তাহলে আজকের এই সেশনে আপনারা কি কি বিষয় শিখতে চলেছেন এবং কি কি বিষয় দেখতে চলেছেন, আশা করি এই বিষয়টা সবাই আপনারা বুঝে গেছেন। এবং আমার ক্লাসের যে মূল আলোচনা, সেই মূল আলোচনা শেষে শুরু হবে প্রশ্ন উত্তর পালা। প্রশ্ন উত্তর পালাতে আপনারা যারা যারা প্রশ্ন করবেন, তারা তারা হ্যান্ড রেইজ করবেন। 1 বাই 1 আপনাদেরকে আনমিউট করা হবে, এবং আপনারা প্রশ্ন করবেন। আমার সাথে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ওস্তাদের সাপোর্ট টিম থেকেও থাকবেন, এবং আমিও থাকব। তাহলে চলেন আমাদের ক্লাসের মূল আলোচনাতে চলে যাওয়া যাক। তাহলে আমাদের প্রথম টপিক কি? প্রথম টপিক হচ্ছে হোয়াট ইজ পাইথন। পাইথনটা অ্যাকচুয়ালি কি? প্রথমে তো এইটা আমাদেরকে জানতে হবে যে পাইথন যে আমরা শিখবো, তাহলে সেই পাইথনটাই বা আমাদের কি বিষয়। তাহলে প্রথম টু ডু লিস্টের যে প্রথম আইটেম হোয়াট ইজ পাইথন, আমরা সেই আইটেমটা প্রথমে করে ফেলি। লেটস স্টার্ট। অলরেডি আপনারা সবাই জয়েন করে ফেলেছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ আগে 300 জন ছিলেন, এখন 350 জন হয়ে গেছেন। তাহলে আমরা একেবারে শুরু করে দিতে পারি। ওয়েল ফাইন, লেটস স্টার্ট। তাহলে প্রথম টু ডু লিস্ট আইটেম হচ্ছে আমাদের হোয়াট ইজ পাইথন। পাইথন কি? এখন পাইথন কি? পাইথন হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন পাইথন কি ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা বুঝতে হবে। পাইথন কি কম্পাইলড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নাকি ইন্টারপ্রেটার টাইপের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? পাইথন যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা, আমি দুটো ক্ষেত্রে বলি সবসময়, যে হচ্ছে জাভাস্ক্রিপ্ট শিখলে লস নাই, এটা একটা কথা বলি, ঠিক এরকম পাইথনের ক্ষেত্রেও আমি বলি যে পাইথন এমন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যে পাইথন শিখলে লস নাই। জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটার যেরকম বহুমুখী ব্যবহার আছে, এই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটারও বহুমুখী ব্যবহার আছে। পাইথন কমপ্লিটলি একটা হাই লেভেল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটাকে আমরা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজও বলতে পারি। এখন পাইথন যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা অ্যাকচুয়ালি আরো যে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, লাইক সি কিংবা C++ কিংবা জাভা, এই ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর মতো কিন্তু কম্পাইল হয় না। কম্পাইল না হওয়ার কারণে পাইথনকে আমরা বলতেছি ইন্টারপ্রেটেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন প্রশ্ন হচ্ছে যে হোয়াট ইজ ইন্টারপ্রেটেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আমরা সেই বিষয়টাও একটু পরে ক্লিয়ার হব। জাস্ট এতটুকু প্রথমে আমরা জেনে নেই যে পাইথন হচ্ছে একটা হাই লেভেল, নাম্বার 1 হাই লেভেল, নাম্বার 2 ইন্টারপ্রেটেড। এই দুটো জিনিস মাথায় রাখতে হবে, হাই লেভেল, ইন্টারপ্রেটেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন প্রশ্ন হচ্ছে, এই যে হাই লেভেল যে শব্দটা আমি বললাম, এই শব্দটা কারণেই এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা একেবারে অনেক সহজ। এতটাই সহজ বলা হয় যে কেউ যদি ইংরেজি
পড়তে পারে, লিখতে পারে, তাহলে সে পাইথন প্রোগ্রামিংও লিখতে পারবে, পড়তে পারবে এবং বুঝতেও পারবে। কেননা এর সিনট্যাক্স গুলো, এর কিওয়ার্ড গুলো এতটাই ইজি, লাইক ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ঠিক এর সিনট্যাক্সের নামগুলো যেরকম, এর কিওয়ার্ড গুলোর নামগুলো যেরকম, ঠিক পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কাজটাও সেরকম। অর্থাৎ আপনি যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা যেটা লিখেছেন সেটা যদি পড়তে পারেন, তাহলে লাইক এ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আপনি সেটা ভালোভাবে বুঝতেও পারবেন। এবং এই জায়গাটাই হচ্ছে পাইথনের সিম্পলিসিটি এবং রিডেবিলিটি। দ্যাটস ওয়াই পাইথনকে আমরা বলি হচ্ছে একটা সুপার সিম্পল এবং সুপার রিডেবল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন এই পাইথন ল্যাঙ্গুয়েজটা বানিয়েছিলেন কে? এই পাইথন ল্যাঙ্গুয়েজটা বানিয়েছিলেন, এটা বানানোর একটা বিশাল আহ ইতিহাস আছে। গুইডো ভিন রোজম, ইনি হচ্ছেন পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা বানিয়েছিলেন। এটা বানানোর পেছনে একটা মজার, একটা ছোট্ট একটা ইয়ে আছে, ছোট একটা মজার হিস্ট্রি আছে। যে রোজম যখন পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা তৈরি করলেন, তখন তার হচ্ছে ক্রিসমাসের হলিডে চলতেছিল। এখন ক্রিসমাসের হলিডেতে উনি কি করবেন, তাই উনি ওই যে ক্রিসমাসের হলিডের যে সময়টা পেয়েছিলেন, সেই হলিডের মধ্যে নতুন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কাঠামো তৈরি করে ফেললেন। সেই থেকেই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটার শুরু, এবং পাইথনের ফার্স্ট রিলিজটা হয় হচ্ছে একেবারে সেই 1991 সালে। 1991 থেকে আজকে হচ্ছে 2024, তার মানে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বয়স প্রায় 34-35 বছর হতে চলেছে। তো এর মধ্যে হয়েছে কি, এই পাইথন ইকোসিস্টেমের ভেতরে অনেক কিছু ডেভেলপ হয়ে গেছে, অনেক ফ্রেমওয়ার্ক এসেছে, অনেক লাইব্রেরি এসেছে, অনেক টুলস এসেছে, ডেভেলপার তৈরি হয়েছে। দ্যাটস ওয়াই পাইথনের যে কমিউনিটি, এই কমিউনিটিটাও কিন্তু বিশাল একটা কমিউনিটি। তাহলে প্রথমে আমরা বুঝে গেলাম যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি পাইথন, পাইথনটা অ্যাকচুয়ালি কি। এটা ছিল আমাদের টু ডু লিস্টের প্রথম আইটেম। এরপর আমাদের টু ডু লিস্টের দ্বিতীয় আইটেমে চলে যাই, যে আমরা কেন পাইথন শিখব। কেন পাইথন শিখব, এই প্রশ্নের উত্তর যদি আমি দিতে চাই, তাহলে আমাকে 5টা কথা বলতে হবে, জাস্ট 5টা ওয়ার্ড। নাম্বার 1, পাইথন আপনি কেন শিখবেন, এই প্রশ্নের উত্তর দিতে গেলে 5টা পয়েন্ট আমাকে উল্লেখ করতেই হবে। প্রথম পয়েন্ট যেটা, সেটা হচ্ছে সিম্পলিসিটি। এই ল্যাঙ্গুয়েজটা এতটাই সিম্পল, ওই যে একটু আগে বললাম, আপনি যদি ইংরেজি লিখতে পারেন, পড়তে পারেন, পাইথন ল্যাঙ্গুয়েজ পড়তে পারবেন, বুঝতে পারবেন। নাম্বার 2 যেটা বলবো সেটা হচ্ছে ভার্সেটিলিটি। ওকে, এখন এটা মানে কি? এটা মানে হচ্ছে এই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে আপনি বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন বা বহুমুখী কাজে ব্যবহার করতে পারবেন। প্রথম কথা তো সিম্পলিসিটি, দ্বিতীয় কথা হচ্ছে দিস ইজ এ ভার্সেটাইল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে আপনি ওয়েব ডেভেলপমেন্টের জন্য ব্যবহার করতে পারেন, আপনি ডেস্কটপ অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের জন্য ব্যবহার করতে পারেন, আপনি ডেটা অ্যানালাইসিস করার জন্য ব্যবহার করতে পারেন, মেশিন লার্নিং এর জন্য ব্যবহার করতে পারেন, আপনি এইটাকে সাইন্টিফিক যে কোনো কম্পিউটিং কাজে ব্যবহার করতে পারেন, হোয়াট এভার, এভরিহোয়ার। দ্যাটস ওয়াই ওই জায়গাতেই গিয়ে আমি বলি যে পাইথন শিখলে লস নাই। হ্যাঁ, আপনি পাইথন শিখে ওয়েব ডেভেলপার হতে পারলেন না, সমস্যা নাই, আপনি ডেটা অ্যানালাইসিসে ট্রাই করেন, ওকে ফাইন। আপনি ডেটা অ্যানালাইসিস করতেও ব্যর্থ হলেন, আপনার দ্বারা সেটাও হলো না, ওয়েল ফাইন। আপনার যদি মেশিন লার্নিং ইন্টারেস্টেড থাকেন, আপনি মেশিন লার্নিং এর দিকে চলে যেতে পারেন, এআই এর দিকে চলে যেতে পারেন। আপনার যদি সেইটাতেও ভালো লাগতেছে না, ওয়েল ফাইন, আপনি ডেস্কটপ অ্যাপ্লিকেশনের দিকেও চলে যেতে পারেন। দ্যাটস ওয়াই পাইথন শিখলে লস নাই। এর যে ভার্সাটাইল স্বভাব, এই স্বভাবটার কারণেই আমি এই পয়েন্টটা এখানে উল্লেখ করছি। দেন থার্ড কারণ যেটা, সেটা হচ্ছে লার্জ কমিউনিটি। এই পাইথনের কমিউনিটিটা হিউজ একটা কমিউনিটি। চিন্তা করে দেখেন, 35 বছর ধরে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ চলে আসতেছে, 1-2 দিনের কথা নয়। এই বিশাল সময়ে এর একটা বিশাল কমিউনিটি তৈরি হয়ে গেছে। এবং দ্যাটস ওয়াই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তো অনেকগুলোই আছে, জাভাস্ক্রিপ্ট আছে, পিএইচপি আছে, পাইথন আছে, সি, সি প্লাস প্লাস, জাভা থেকে শুরু করে ডার্ট, কটলিন থেকে শুরু করে। এখন এর লার্জ কমিউনিটির কারণে পাইথন যে ইকোসিস্টেম, এই ইকোসিস্টেমে প্রচুর লাইব্রেরি আছে, নাম্বার 1। নাম্বার 2, এখানে ওপেন সোর্স কন্ট্রিবিউশন এবং ফ্রেমওয়ার্কের সংখ্যাও প্রচুর। তো পাইথনের এই লার্জ কমিউনিটির যে রিচ ইকোসিস্টেম, এই রিচ ইকোসিস্টেমের কারণেই কিন্তু পাইথনকে একেবারে ভার্সাটাইল, একেবারে বহুমুখী যে কাজকর্ম, সেই কাজকর্মে ব্যবহার করা যাচ্ছে। এবং এই জায়গাতে আরেকটা পয়েন্ট আমি উল্লেখ করে রাখি, আপনি বিভিন্ন দেশের বাইরে স্কুলে
কিংবা কলেজে দেখবেন যে একেবারে কিডস থেকে শুরু করে স্কুল লেভেলে কিংবা হাই স্কুল লেভেলে কিংবা কলেজ লেভেলে দেখবেন যে প্রথম যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখছে ফর দ্য সিম্পলিসিটি, ফর দ্য রিডিবিলিটি, ফর ভার্সিটিলিটি অ্যান্ড ফর লার্জ কমিউনিটি, সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কিন্তু পাইথন। তো পাইথন হতে পারে আপনার খুবই ভালো একটা শুরু এবং আপনার জীবনের প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এরপরে আসি এর যে ক্যারিয়ার অপরচুনিটি আছে। অবশ্যই আমরা প্রোগ্রামিংটা কেন শিখবো, আমাদের নিশ্চয়ই একটা ক্যারিয়ারের জন্যই আমরা শিখবো, রাইট? এর ক্যারিয়ার অপরচুনিটিটাও কিন্তু বহুমুখী। আপনি ওয়েব অ্যাপ্লিকেশনের ব্যাক এন্ডে একজন ওয়েব ডেভেলপার হিসেবে পাইথন নিয়ে কাজ করতে পারেন। আপনি একজন ডেটা সায়েন্টিস্ট যদি হন, আপনার সেই ক্যারিয়ারেও পাইথনটা প্রয়োজন হবে। এখন তো মেশিন লার্নিং এর যুগ, এআই এর যুগ, এখানেও যদি আপনি ভালো করতে চান, এখানে আমি অবশ্যই বলবো অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়েও মেশিন লার্নিং এর কাজকর্ম করা যায়, কিন্তু পাইথনের বিকল্প নেই। তো কেন আমরা পাইথন শিখবো, আশা করি এই প্রশ্নের উত্তরটা আপনারা পেয়ে গেছেন। এখন প্রশ্ন হচ্ছে, পাইথনের তো বেশ কিছু আহ সুনাম আমরা শুনলাম, তাই না? এখন রিয়েল ওয়ার্ল্ড ইউজ কেসটা আসলে কি? রিয়েল ওয়ার্ল্ড ইউজ কেসের কথা যদি আমি বলি, যে প্র্যাকটিক্যালি পাইথন কোথায় কোথায় ব্যবহার করা হচ্ছে, একেবারে প্র্যাকটিক্যালি পাইথন কোথায় কোথায় ব্যবহার করা হচ্ছে। ওই যে একটু আগে বললাম, পাইথন হচ্ছে একটা ভার্সেটাইল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। দ্যাটস ওয়াই পাইথনকে ওয়েবে ব্যবহার করা হচ্ছে, ডেস্কটপ অ্যাপ্লিকেশনে ব্যবহার করা হচ্ছে, ডেটা অ্যানালিসিস করার ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে, অটোমেশনের জন্য ব্যবহার করা হচ্ছে, ওয়েব স্ক্র্যাপিং এর জন্য ব্যবহার করা হচ্ছে, এমবেডেড সিস্টেমে ব্যবহার করা হচ্ছে, গেম ডেভেলপমেন্টের জন্যও কিন্তু পাইথন ব্যবহার করা হচ্ছে। এভরিওয়্যার, পাইথন ইজ এভরিওয়্যার। দুইটা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এই কথাটা খাটে। একটা হচ্ছে জাভা স্ক্রিপ্ট ইজ এভরিওয়্যার, পাইথন ইজ এভরিওয়্যার। বহুমুখী প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা শেখার পরে আপনার যে ইন্টারেস্ট, সেই ইন্টারেস্টটাকে আপনি বহুমুখী করতে পারেন। একটা ভালো না লাগলে বা একটাতে আপনি ভালো করতে না পারলে আরেকটাতে যেতে পারেন। এই বহুমুখী যেই সম্ভাবনা, সেই সম্ভাবনা দুটো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভেতরে একেবারে খুবই প্রকট। একটা হচ্ছে পাইথন আর একটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। এখন আমাদের টু ডু লিস্ট করে কেন পড়তেছি আমরা? আপনারা, আমি যেরকম টু ডু লিস্ট করে পড়াচ্ছি, আপনারাও নিজেরা যখন পড়াশোনা করবেন বাসায় এরকম টু ডু লিস্ট করে পড়ার চেষ্টা করবেন। তাহলে আপনি দেখবেন যে ঠিক কতটুকু আপনি পড়লেন, আরো কতটা আপনার পড়া বাকি, কোথায় আপনি আছেন। টাইম ম্যানেজমেন্ট করা প্লাস হচ্ছে ইফেক্টিভ লার্নিং এর ক্ষেত্রে এভাবে টু ডু লিস্ট করে পড়াশোনাটা আপনার খুবই কাজে দিবে। এরপরে আসি আমরা পাইথন ইনস্টলেশন। আমরা তো পাইথন কি সেটা জেনে নিলাম, পাইথন কেন শিখবো সেটাও জেনে নিলাম, পাইথনের রিয়েল ওয়ার্ল্ড দুই চারটা ইউজ কেসও জেনে নিলাম। এখন পাইথনটা যে আমরা শিখবো, এটা শেখার জন্য পাইথনের এনভায়রনমেন্ট আমাদেরকে সেট আপ করে নিতে হবে। দ্যাটস ওয়াই পাইথনের যে এনভায়রনমেন্ট এবং যে কোডিং টুলস, এই টুলসের জন্য তিনটা জিনিস অলরেডি আমার কম্পিউটারে আমি ডাউনলোড করেই রেখেছি। নাম্বার ওয়ান পাইথন, নাম্বার টু আপনি যদি ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে কোড লিখতে চান সেক্ষেত্রে ভিএস কোড, আর আপনি যদি আরো ভালো স্মার্ট আইডিয়া দিয়ে কোড লিখতে চান সেক্ষেত্রে পাইচার। এখন এগুলো আপনি কোথায় ডাউনলোড করতে পারবেন? একেবারে ভেরি ইজি। আপনি জাস্ট গুগলে লিখবেন পাইথন ডাউনলোড, গুগলে পাইথন ডাউনলোড লিখে সার্চ করলেই আপনি পাইথনের ডাউনলোড অপশন পেয়ে যাবেন। এখান থেকে জাস্ট ডাউনলোড বাটনে ক্লিক করলেই পাইথন ডাউনলোড হয়ে যাবে। এখন ডাউনলোড হতে যেন সময় না লাগে, যেহেতু সারা বাংলাদেশে মনে হয় একটু ইন্টারনেটের ক্রাইসিস যাচ্ছে বিভিন্ন জায়গাতে, দ্যাটস ওয়াই আজকের ক্লাসে আমি পাইথনটা ডাউনলোড করেই রেখেছি। এটা ডাউনলোড করা কোনো রকেট সায়েন্স নয়, একেবারে ইজি। আপনারা জাস্ট ডাউনলোড বাটনে ক্লিক করবেন, তাহলেই পাইথন ডাউনলোড শুরু হয়ে যাবে। তো পাইথন তো আমার ডাউনলোড করে নেওয়া আছেই। এরপরে পাইথন এনভায়রনমেন্ট ইনস্টল হয়ে গেলে নিশ্চয়ই আমরা পাইথনের কোড লিখবো আজকে। তো কোড লেখার জন্য কি দরকার? কোড এডিটর দরকার। তো পাইথনের জন্য আপনি দুটো কোড এডিটর ব্যবহার করতে পারেন, চাইলে যে কোনো একটা ব্যবহার করতে পারেন। আমি ব্যক্তিগতভাবে দুটোই ব্যবহার করি, দুটোই আমার কাছে ভালো লাগে। প্রথমত ভিজুয়াল স্টুডিও কোড। আপনি জাস্ট গুগলে গিয়ে ভিজুয়াল স্টুডিও কোড লিখে যদি সার্চ করেন তাহলে ভিজুয়াল স্টুডিও কোডের যে ডাউনলোড অপশন, এই ডাউনলোড অপশন পেয়ে যাবেন। ভিজুয়াল স্টুডিও কোডটাও অলরেডি আমার ডাউনলোড করাই আছে। একইভাবে পাইথনের জন্য আরেকটা সুপার ডুপার আইডি আছে, যেটাকে আমরা বলি ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট।
সেটার নাম হচ্ছে পাইচার্ম। আপনি যদি জাস্ট গুগলে গিয়ে একটু পাইচার্ম লিখে সার্চ করেন, এই পাইচার্ম ডাউনলোডের অপশন আপনি পেয়ে যাবেন। তো পাইচার্ম এটা ডাউনলোড করতে অনেক সময় লাগে, দ্যাটস হয় আমি পাইচার্মও অলরেডি ডাউনলোড করেই রেখেছি। তাহলে এই পাইথনে সুপার ডুপার আমার তিনটা টুল দরকার। প্রথমত পাইথনের যে এনভায়রনমেন্ট, আমার সেই এনভায়রনমেন্ট দরকার। নাম্বার টু, আপনি যদি ভিজুয়াল স্টুডিও দিয়ে কোড করতে চান তাহলে ভিজুয়াল স্টুডিও কোড দরকার। আর যদি আরো অ্যাডভান্স টুল ইউজ করেন সেক্ষেত্রে পাইচার্ম দরকার। ওকে ফাইন। এখন আমাদের কাজ হচ্ছে এই তিনটা টুলকে আমাদের পিসিতে ইনস্টল করে ফেলা। এই মুহূর্তে আমি যদি আমার প্রোগ্রামে যাই, অলরেডি আমার কম্পিউটার থেকে পাইথন রিলেটেড যতগুলো টুলস আছে সব আমি আনইনস্টল করে রেখেছি, আপনাদেরকে নতুন করে ইনস্টল করে দেখাবো তাই। তাহলে আমাদের টু ডু লিস্টে কোথায় আসি আমরা? আমাদের টু ডু লিস্টে একটু চলে যাই। আমাদের টু ডু লিস্টে আসি আমরা পাইথন ইনস্টলেশনে। পাইথন ইনস্টলেশনের পরে আমরা করব কি, পাইথনের ভার্সন চেক করব, তারপরে কি করব, ভিজুয়াল স্টুডিও কোড প্রিপেয়ার করব, তারপরে কি করব, পাইচার্ম ইনস্টল করব। ওকে, তাহলে শুরুতে আমরা পাইথনটাকে ইনস্টল করি। তো জাস্ট আপনি পাইথন যখন ইনস্টল করবেন, জাস্ট ডাবল ক্লিক, দেন আপনারা উইন্ডোজ অপারেটিং সিস্টেম থেকেই বেশিরভাগ জয়েন করেছেন আই গেস, এবং বাংলাদেশে আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজারই সব থেকে বেশি, দ্যাটস ওয়াই আমি উইন্ডোজ অপারেটিং সিস্টেম থেকেই ক্লাসটা নিচ্ছি এবং উইন্ডোজের জন্য পাইথন ইনস্টলেশনের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটাই অ্যাকচুয়ালি দেখাচ্ছি। তো এইখানে আপনি করবেন কি, জাস্ট ইউজ অ্যাডমিন প্রিভিলেজেস হোয়েন ইনস্টলিং, এই অপশনটা চুজ করবেন। দেন অ্যাড পাইথন ইএক্সি টু পাথ, এই অপশনটাও চুজ করবেন। এরপরে আপনি করবেন কি, জাস্ট ইনস্টল নাও বাটনে ক্লিক করবেন, দেন ইয়েস। তারপরে জাস্ট 2-3 সেকেন্ড ওয়েট করেন, আপনার কম্পিউটারে পাইথন ইনস্টল হয়ে যাবে। কিন্তু ইনস্টল করার সময় ওই যে একটু আগে আমি বললাম দুইটা অপশন, ওই দুইটা অপশন অবশ্যই এনেবল করে তারপরে আপনি পাইথনটা কমপ্লিটলি ইনস্টল করে ফেলবেন। যেই দুটো অপশনের একটা অপশন ছিল কি পাথ, আর একটা অপশন ছিল কি আমার মনে নাই, এখন যদি ডাবল ক্লিক করে আবার দেখাই, দুইটা অপশন যে দুটাতে আমি টিক মার্ক করে দেখালাম। ওকে, আমাদের পাইথন অলরেডি প্রায় ইনস্টল হয়ে গেছে। ওকে ফাইন, সেট আপ সাকসেসফুলি, পাইথন ইনস্টল শেষ। কোন দুটো অপশনের কথা বলেছিলাম নিশ্চয়ই আপনাদের মনে আছে, পাইথন ইনস্টল করার সময় দুটো পাথের কথা বলেছিলাম আমি। ও পাইথনটা অলরেডি আমি ইনস্টল করেই ফেলেছি। এই যে নিচে নিচে দুটো অপশন ছিল, ওই দুটো অপশন কিন্তু মাস্ট ইনেবল করেই দেন আপনি পাইথনটাকে ইনস্টল করবেন। এখন আমাদের সিস্টেমে পাইথন যখন আপনার অলরেডি ইনস্টল হয়ে যাবে, আপনাকে ইনশিওর করতে হবে যে পাইথন আপনার সিস্টেমে অ্যাকচুয়ালি এক্সিস্ট করে কিনা, বা পাইথনটা আপনার সিস্টেমে ঠিকঠাক ইনস্টল হয়েছে কিনা। সেটাকে ইনশিওর করার জন্য আমরা করব কি, আমাদের টু ডু লিস্টে আমরা পাইথন ভার্সন চেক করব। এখন এই পাইথনের ভার্সনটাকে কিভাবে চেক করা যায়? পাইথনের ভার্সন চেক করলে দেন আপনি বুঝতে পারবেন যে আসলেই আপনার সিস্টেমে পাইথন ঠিকঠাক কাজ করছে কিনা, নাম্বার ওয়ান, এবং আপনার সিস্টেমে পাইথনের কোন ভার্সনটা রানিং অবস্থায় আছে। এই মুহূর্তে পাইথনের যেই ভার্সনটা, এই ভার্সনটা হচ্ছে 3.12.3, এই ভার্সনটা একেবারে লেটেস্ট ভার্সন, এটাই আমি অলরেডি ইনস্টল করে ফেলেছি। ওকে ফাইন, তো পাইথন তো আমার ইনস্টল হয়ে গেছে। এখন পাইথনের ভার্সন চেক করব কি করে? আপনার কম্পিউটারে জাস্ট আপনি কমান্ড প্রম্পটে যাবেন বা টার্মিনালে চলে যাবেন। এই টার্মিনালে গিয়ে আপনি করবেন কি, লিখবেন পাইথন ড্যাশ ড্যাশ ভার্সন। পাইথন ড্যাশ ড্যাশ ভার্সন দিলেই দেখবেন পাইথন যেটা আপনি ইনস্টল করলেন সেই ভার্সনটা আপনার এখানে দেখাচ্ছে। তার মানে আপনি শিওর হয়ে গেলেন যে আপনার ইকোসিস্টেমে বা আপনার কম্পিউটারে পাইথন ঠিকঠাক ইনস্টল হয়েছে এবং সেটা ঠিকঠাক কাজ করছে। আদারওয়াইজ হবে কি, আপনি যদি এটা চেক না করে নেন তাহলে পরে দেখবেন যে যখন কোড লিখছেন, কোড তো ঠিকই লিখেছেন কিন্তু কোড তো রান হচ্ছে না, এই ধরনের সমস্যায় পড়ে যেতে পারেন। তাহলে পাইথন অলরেডি আমাদের সিস্টেমে আমরা ইনস্টল করে ফেলেছি। এখন আমরা কি করব, এর ভার্সনও চেক করে ফেলেছি। এখন আমরা করব কি, পাইথনে কোড লিখবো তাই না? তো কোড আমরা কি দিয়ে লিখবো? কোড লেখার জন্য নিশ্চয়ই আমাদের একটা কোড এডিটর দরকার। তো কোড এডিটর হিসেবে আমরা ভিজুয়াল স্টুডিও কোডকে ইনস্টল করে নিচ্ছি। তো ভিজুয়াল স্টুডিও কোড এখানে অলরেডি আমার ডাউনলোড করা আছে, এটা ইনস্টল করা একেবারে খুবই সহজ। জাস্ট ডাউনলোড করে নিয়ে এর যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেটা অ্যাকসেপ্ট করে জাস্ট ক্লিক নেক্সট নেক্সট নেক্সট, জাস্ট এইভাবে নেক্সট নেক্সট করে চলে যাবেন। হ্যাঁ, আমি
এটার একটা ডেস্কটপ আইকনও নিয়ে নিচ্ছি, নেক্সট করে ইনস্টল করে ফেললাম। এখন এই ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল করাও এটাও জাস্ট 15-20 সেকেন্ডের একটা কাজ। এখন প্রশ্ন হচ্ছে, ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল হয়ে গেলেই যে আপনার সিস্টেম কোড লেখার জন্য রেডি হয়ে গেল, বিষয়টা কিন্তু মোটেও সেরকম নয়। কারণ ভিজুয়াল স্টুডিও কোড হচ্ছে একটা কোড এডিটর। ভিজুয়াল স্টুডিও কোড ইজ জাস্ট এ কোড এডিটর। ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল হয়ে গেলে আপনি একটু ভিজুয়াল স্টুডিও কোডটাকে রান করবেন। রান করার পরে এখন এই ভিজুয়াল স্টুডিও কোড নিশ্চয়ই আপনার কোড লেখার এনভায়রনমেন্ট দিয়ে দিবে, আপনি এটাকে ব্যবহার করে কোড লিখতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে, এই ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে আপনি কি লিখতে চলেছেন? আপনি লিখতে চলেছেন পাইথন। এখন পাইথন লেখার জন্য ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে শুরুতেই 3টা এক্সটেনশন ইনস্টল করে নিতে হয়, অথবা আপনি যদি কোনো এক্সটেনশন ইনস্টল নাও করেন, ভিজুয়াল স্টুডিও কোড অটোমেটিক্যালি আপনাকে রিকমেন্ড করে যে আপনি পাইথনে কোড লিখছেন, তাহলে এই 3টা এক্সটেনশন আপনি ইনস্টল করে ফেলেন। তো ভিজুয়াল স্টুডিও কোডে আপনি পাইথনের ইকোসিস্টেমে কোড লিখতে গেলে বা পাইথনে কোড লিখতে গেলে শুরুতেই 3টা এক্সটেনশন ইনস্টল করে নেন। তাহলে প্রথম কাজ হচ্ছে আপনার ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল করে ভিজুয়াল স্টুডিও কোডটাকে রান করা। রান করার পরে আপনি দেখবেন যে ঠিক এর কোনায় এখানে এক্সটেনশনস নামে একটা অপশন পাবেন। এই এক্সটেনশনস অপশনের ভিতরে গিয়ে আপনি সার্চ করবেন। প্রথমত আপনি এখানে লিখবেন পাইথন। পাইথন, এখানে পাইথন লিখলে আপনি শুরুতেই পাবেন পাইথন ল্যাঙ্গুয়েজ সাপোর্ট উইথ এক্সটেনশন অ্যাক্সেস পয়েন্টস বাই মাইক্রোসফট। ওকে, মাইক্রোসফটের এই এক্সটেনশনটা আপনি ইনস্টল করে নেবেন। এটা আপনার করবে কি, যখন আপনি পাইথনে কোড লিখবেন, কোড লেখার সময় কোডগুলোকে সাজেস্ট করবে। ওকে, কোড লেখার সময় কোডগুলোকে সাজেস্ট করবে, কেননা আপনি যখন কোড লিখছেন, কোডের সিনট্যাক্স গুলো বা কোডের কিওয়ার্ড গুলো যদি সাজেস্ট না করে, তাহলে কিন্তু আপনার জন্য লেখা খুব মুশকিল হয়ে যাবে। এরপরে আপনি করবেন কি, শুরু থেকেই ডিবাগিং এর যদি অভ্যাসটা তৈরি করতে চান, তাহলে পাইথন ডিবাগার নামে আরো একটা এক্সটেনশন রয়েছে, এই এক্সটেনশনটাও আপনি ইনস্টল করে নেবেন। পাইথন ডিবাগার এক্সটেনশনটা ইনস্টল হয়ে গেলে এখানে আরো একটা এক্সটেনশন আছে, তাহলে এই এক্সটেনশনটার নাম কি? পাইথন ডিবাগার। তো পাইথন ডিবাগার এক্সটেনশনটা অলরেডি আমরা এখানে ইনস্টল করেই নিয়েছি। তো পাইথন ডিবাগার ইনস্টল জাস্ট সার্চ করলেই কিন্তু চলে আসবে এখানে। হ্যাঁ, জাস্ট ইনস্টল বাটনে ক্লিক করে ইনস্টল করে নেবেন। এরপরে পাইথনের জন্য আর একটা সাজেস্টেড, সেটা হচ্ছে পাইল্যান্স। ওকে, জাস্ট আপনি এখানে লিখবেন পাইল্যান্স। ওকে, এই যে চলে আসছে এটা, এইটাকেও আপনি ইনস্টল করুন। এখন অটোমেটিক্যালি যখন ওই যে পাইথনের প্রথম এক্সটেনশনটা ইনস্টল করবেন, তখন দেখবেন আপনার ভিজুয়াল স্টুডিও কোড মাইক্রোসফটের রিলেভেন্ট যে আরো 2টা টুল আছে, 2টা টুল কি কি? একটা তো পাইথন আপনি ইনস্টল করছেন, তার সাথে রিলেভেন্ট পাইল্যান্স আর হচ্ছে পাইথন ডিবাগার, এই দুটো দেখবেন এমনিতেই ইনস্টল হয়ে গেছে আপনার। আর যদি ইনস্টল না হয়ে যায়, তাহলে ইনস্টল করে ফেলবেন। এখন এই 3টা এক্সটেনশন ইনস্টল হয়ে গেলে আপনাকে একটু চেক দিয়ে দেখতে হবে এক্সটেনশনগুলো আসলে আছে কিনা। আপনি আবারও এই এক্সটেনশন মেনুতে যান, এক্সটেনশন মেনুতে গিয়ে দেখেন যে আপনার পাইল্যান্স এটা ইনস্টল হয়েছে কিনা। হ্যাঁ, ইনস্টল হয়েছে, দ্যাটস ওয়াই আমাকে কিন্তু আনইনস্টল করতে বলছে। দেন সেকেন্ড হচ্ছে পাইথন, এটাও ইনস্টল হয়েছে, দ্যাটস ওয়াই কিন্তু আমাকে আনইনস্টল করতে বলছে। আর ওই যে আজকের ক্লাসে পাইথন কোড কিভাবে এক্সিকিউট হয় আমরা সেটা দেখবো, সেটা দেখার জন্যই কিন্তু পাইথন ডিবাগার নামে আর একটা এক্সটেনশন, এই এক্সটেনশনটা আমি ইনস্টল করেছি। তাছাড়া এই এক্সটেনশনটা ইনস্টল করতাম না, কারণ আজকের টু ডু লিস্টে আমাদের একটা টপিক আছে, যেই টপিকটাতে আমরা দেখব যে পাইথনের কোড কিভাবে এক্সিকিউট হয়। তো পাইথনের কোড কিভাবে এক্সিকিউট হয় সেটা যদি আমরা নিজে চোখে দেখতে চাই, তাহলে পাইথন ডিবাগার যেই এক্সটেনশনটা আছে সেই এক্সটেনশনটা ব্যবহার করে আমরা কোডের লাইন বাই লাইন এক্সিকিউশন গুলো একদম নিজে চোখে দেখবো, যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কিভাবে এক্সিকিউট হয়, লাইনে লাইনে কিভাবে কাজ করে, সেটা আজকে আমরা নিজে চোখে দেখবো। তাহলে এই 3টা এক্সটেনশন যদি আপনার ভিজুয়াল স্টুডিও কোডে ইনস্টল থাকে, তাহলে ইউ আর রেডি টু স্টার্ট পাইথন। ভিজুয়াল স্টুডিও কোডের কনফিগারেশনটা আমরা বুঝে গেলাম। এরপরে আসেন, আপনারা যদি ভিজুয়াল স্টুডিও কোডের থেকেও আরো পাওয়ারফুল একটা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট দ্যাট ইজ কমপ্লিটলি ডেডিকেটেড ফর পাইথন, সেটা ইনস্টল করতে চান, তাহলে আপনি ইনস্টল করবেন পাইচার্ম। এখন প্রশ্ন হচ্ছে, এই পাইচার্মকে আমরা বলছি আইডিই। আইডিই মিনস ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, কিন্তু ভিজুয়াল স্টুডিও কোডকে কিন্তু আমরা আইডিই বলছি না। তো এটাও ইনস্টল করার সময়
এর যেই অপশনগুলো আছে সেই অপশনগুলো এনেবল করে দেবেন। এনেবল করে জাস্ট ক্লিক নেক্সট নেক্সট নেক্সট, তাহলে পাইচার্ম আপনার কম্পিউটার ইনস্টল হয়ে যাবে। তো এটা ইনস্টল হতে হতে আমরা এই জিনিসটা একটু ক্লিয়ার করে দিই যে ভিজুয়াল স্টুডিও কোডকে আমি কোড এডিটর বলছি, আর পাইচার্মকে বলছি আইডিই। কেন বলছি? ভিজুয়াল স্টুডিও কোড ইজ এ কোড এডিটর, এমন একটা সিম্পল কোড এডিটর যে শুধুমাত্র কোড লেখা এবং রান করার যেই যতটুকু সেটআপ লাগে আপনাকে সেগুলো সে প্রোভাইড করবে। এবং আরো যে টুলস গুলো আছে সেগুলোর জন্য নিশ্চয়ই আপনারা একটু আগেই দেখলেন ভিজুয়াল স্টুডিও কোডে কিন্তু আমরা পাইল্যান্স, পাইথন এবং পাইথন দেবাগার নামে আরো 3টা এক্সটেনশন ইনস্টল করে নিয়েছি। তো কোড এডিটরের সাথে আপনাকে এক্সট্রা এক্সটেনশন গুলো ইনস্টল করে নেওয়া লাগবেই, মাস্ট। কিন্তু আইডিই যেটা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, সেটার সুবিধা হচ্ছে যে পাইচার্ম ইনস্টল করলে পাইথন কোডিং এর জন্য আলাদা করে কোনো এক্সটেনশনস কিংবা আলাদা কোনো প্লাগইনস কোনো কিছুই আপনাকে ইনস্টল করতে হবে না। ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট হচ্ছে একটা স্টুডিও লাইক পাইথন স্টুডিও। এর মধ্যে পাইথনের ওয়েবের কোড করা বলেন, ডেস্কটপের কোড করা বলেন, মেশিন লার্নিং এর কোড করা বলেন, কিংবা পাইথনের যে ফ্রেমওয়ার্ক আছে, ফ্লাস্ক আছে, জ্যাঙ্গো আছে, যাই নিয়ে কাজ করেন না কেন, ডেটা অ্যানালাইসিস থেকে শুরু করে সব ধরনের এনভায়রনমেন্ট টুলস ওই আইডিইর মধ্যে রেডি করাই থাকে, আপনাকে আলাদা করে কোনো কিছু আর ইনস্টল করতে হয় না। দ্যাটস ওয়াই আপনি দেখেন ভিজুয়াল স্টুডিও কোড যেরকম আমাদের 10 সেকেন্ডে ইনস্টল হয়ে গেছে, এইটা ইনস্টল হতে কিন্তু সময় লাগতেছে। তো এই টুলটা একটুখানি ভারী। তো পাইচার্ম আপনারা ডাউনলোড করে নিয়ে এটাকে ইনস্টল করতে পারবেন। তো আমি ইনস্টল করে নিয়েছি এবং এখানে আমাকে কম্পিউটার রিস্টার্ট দিতে বলতেছে। নিশ্চয়ই আমি কম্পিউটার রিস্টার্ট দিব না। তাহলে আমার পাইথনে কোড করার জন্য আমার পুরো সেটআপ রেডি, আমি পাইচার্মও ইনস্টল করে ফেলেছি। এখন আসি, আমরা পাইথনে আমাদের জীবনের প্রথম কোডটা চলেন লিখি এবং সেটাকে রান করি। চলেন আমাদের জীবনের প্রথম কোড আমরা পাইথনে লিখি। তাহলে আমাদের পাইথনের জন্য সব টুলস রেডি, এভরিথিং ফাইন। জাস্ট আমার ডেস্কটপে আমি নতুন একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি। আমার ডেস্কটপে নতুন একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি। আমি এই ফোল্ডারের নাম আমি দিয়ে দিচ্ছি মাই অ্যাপ। জাস্ট একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি মাই অ্যাপ, যার ভেতরে আমি পাইথনের কোড লিখব। এখন পাইথনের কোড লিখব কি করে? আমি খুব সিম্পল, ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করেছে। তাহলে এই ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে আমার মাই অ্যাপ নামে যে ফোল্ডারটা আছে, জাস্ট একটু ফোল্ডারটা টেনে নিয়ে এসে ছেড়ে দিই। তাহলে ফোল্ডারটা ওপেন হয়ে গেল। এখন এই ফোল্ডারের মধ্যে আমরা পাইথন লিখব। পাইথনে লেখার জন্য আমাদেরকে একটা ফাইল তৈরি করে নিতে হবে, আর সেই ফাইলের এক্সটেনশন হবে .py। তাহলে এখানে জাস্ট নিউ ফাইল অপশনে ক্লিক করে আমার ফাইলের নাম আমি তৈরি করে নিলাম মেইন। যে নাম খুশি আপনি সেই নাম দেবেন। মেইন হতে পারে, অ্যাপ হতে পারে, ইন্ডেক্স হতে পারে, আপনার নাম হতে পারে, আমার নাম হতে পারে, যা খুশি একটা ফাইলের নাম দেন। সে ফাইলের নাম আমার মেইন। আর ডট দিয়ে এর এক্সটেনশন কি হবে? পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য ফাইলের এক্সটেনশন দেবো আমরা .py মিনস পাইথন। তাহলে py দিয়ে দিলাম। ওকে ফাইন। তাহলে পাইথন কোড লেখার জন্য আমার একটা ফাইল তৈরি করা হয়ে গেল। এই ফাইলের ভেতরে আমাদের জীবনের প্রথম পাইথন কোডটা লিখি আমরা। দেখেন পাইথন কোড লেখার সাথেই আমি যখনই পি লিখছি, পাইথনের যে সিনট্যাক্স গুলো আছে সেগুলো কিন্তু আমাকে সাজেস্ট করছে। আমি যদি এ লিখি এ দিয়ে সাজেস্ট করবে, বি লিখলে বি দিয়ে সাজেস্ট করবে, সি লিখলে সি দিয়ে সাজেস্ট করবে। কেন সাজেস্ট করবে? ওই যে পাইথনের এক্সটেনশন অলরেডি আমরা ইনস্টল করে রেখেছি এই জন্য। যদি কোনো এক্সটেনশন ইনস্টল করা না থাকতো তাহলে কিন্তু এই সাজেশনটা দিত না। ওকে ফাইন। আমাদের জীবনের প্রথম পাইথন কোড আমরা লিখছি প্রিন্ট। এখানে লিখলাম হ্যালো পাইথন। জাস্ট ইট, হয়ে গেছে। আপনার জীবনের প্রথম পাইথন কোড লেখা হয়ে গেছে। জাস্ট ইট, সে হ্যালো পাইথন। এটাই হচ্ছে আপনার জীবনের প্রথম পাইথন কোড। এতটাই ইজি। এবং এখানে দেখেন পাইথনের একটা ফাংশন, একটা কিওয়ার্ড লিখলাম আমি প্রিন্ট। প্রিন্ট শব্দের অর্থ কি বলেন তো? প্রিন্ট শব্দের অর্থ হচ্ছে ফলাফল দেখানো বা কোনো কিছুকে স্ক্রিনে আউটপুট করা, তাই না? কোনো কিছুকে ভিজুয়ালাইজ করা, এটাকে তো আমরা প্রিন্ট বলি। তাহলে এই পাইথনের ভিতরে যে মেথড গুলো আছে, এই পাইথনের ভিতরে যে কিওয়ার্ড গুলো আছে, সিনট্যাক্স গুলো আছে, এইগুলোর নাম যা ওর কাজও তাই। আমি লিখলাম প্রিন্ট, সে করবে কি? আমার একটা ফলাফল প্রিন্ট করবে। এতটাই ইজি। এর কিওয়ার্ড গুলা, এর যে সিনট্যাক্স গুলা,
সেগুলোর নাম যেরকম তার কাজও ঠিক সেই রকম। এটা হওয়ার পেছনে কারণ হচ্ছে এর হাই লেভেল প্রোগ্রামিং ক্যাপাবিলিটি, এর সিম্পলিসিটি, এবং আমি বলবো যে এত দিন ধরে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডেভেলপ হয়ে 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 কিন্তু আজকে এই পর্যায়ে আসছে। ভেরি সিম্পল একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেখানে অনেক বেশি দাড়ি কমা সেমিকলন বলেন কিংবা কার্লি ব্রেস বলেন, অনেক বেশি প্যারেনথিসিস, অনেক বেশি হ্যাসেল, এই হ্যাসেলগুলো একেবারেই নাই। খুবই ক্লিন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে পাইথন। এখন আমাদের জীবনের প্রথম পাইথন কোডটা তো আমরা লিখে ফেলেছি। এবার আমাদের জীবনের প্রথম পাইথন কোডটাকে আমরা কিভাবে রান করব? এটাকে রান করাও ইজি। আপনি ভিজুয়াল স্টুডিও কোডে যদি থেকে থাকেন, ভিজুয়াল স্টুডিও কোডে দেখবেন ঠিক এই মাথায় টার্মিনাল নামে একটা অপশন আছে। এই যে টার্মিনাল, এইখানে জাস্ট আমি যদি এটাকে জুম আউট করি, টার্মিনাল অপশনটা এখানেই দেখতে পাবো। আর এটাকে একটু জুম ইন করি যদি আমি, তাহলে টার্মিনাল অপশনটা এই যে নিচে কলাপস হয়ে যায়। তো আপনি করবেন কি, আপনার ভিজুয়াল স্টুডিও কোডে এই যে নিউ টার্মিনাল, এই অপশনটা ওপেন করবেন। ওপেন করার পরে আপনি জাস্ট এখানে লিখবেন পাইথন, এরপরে আপনার ফাইলের নাম। আপনার ফাইলের নাম কি? আপনার ফাইলের নাম হচ্ছে main.py। ফাইলের নাম যদি হতো abc.py, তাহলে আপনি এখানে abc.py লিখতেন। আপনার ফাইলের নাম যদি হতো সে ওস্তাদ.py, তাহলে আপনি ওস্তাদ.py লিখতেন। তো আমাদের ফাইলের নাম কি ভাই? আমাদের ফাইলের নাম হচ্ছে main.py। দ্যাটস ওয়াই আমি জাস্ট এখানে লিখলাম main.py, জাস্ট হিট ইন্টার। দেখেন এখানে আমি পেয়ে গেছি কি, হ্যালো পাইথন। তাহলে আমাদের জীবনের প্রথম পাইথন কোডটাকে আমরা রান করলাম, এবং এই কোডটাকে আমরা কোথায় রান করলাম? ভিজুয়াল স্টুডিও কোডে। এখন আসি, আমাদের জীবনের এই যে প্রথম কোডটাকে আমরা ভিজুয়াল স্টুডিও কোডে প্রথমবারের মতো রান করলাম, ভিজুয়াল স্টুডিও কোড ছাড়াও পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য খুবই পপুলার আরো একটা আইডি আছে, যে আইডিটার নামে একটু আগে আমি বললাম, দ্যাট ইজ পাইচার্ম। এখন আপনারা যদি পাইচার্ম ইনস্টল করেন, তাহলে পাইচার্ম যেহেতু একটা আইডি, মানে একটুখানি তো ভারী হবে তাই না? পাইচার্ম বেশ ভারী হতে পারে। আমি পাইচার্ম ওপেন করলে এরকম একটা এনভায়রনমেন্ট আপনারা পাবেন। এখন এই পাইচার্ম হচ্ছে একটা পেইড আইডি, যেহেতু এই আপনাকে অনেক সুযোগ সুবিধা দেয়। আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে অলরেডি আপনারা পাইচার্মের কিভাবে 3 মাসের ফ্রি সাবস্ক্রিপশন নিতে পারেন সেটার জন্য আমি অলরেডি পোস্ট করেছি, এবং আপনাদের যে পাইথন কমিউনিটির ফেসবুক গ্রুপটা আছে সেখানেও আমি একটু পরেই এই পাইচার্মের কিভাবে 3 মাসের একটা ফ্রি সাবস্ক্রিপশন নেওয়া যায় সেটা আমি একটু পরেই পোস্ট করে দিব, যাতে করে আপনারা যারা একেবারে বিগিনার আছেন তারাও এটা ব্যবহার করতে পারেন। এখন ধরেন আমি আরেকটা কোড লিখবো, জাস্ট মাই অ্যাপ 2, আরেকটা ফোল্ডার তৈরি করে নিলাম। ঠিক এই ফোল্ডারটা টেনে নিয়ে এসে পাইচার্মের উপর ছেড়ে দেন, ট্রাস্ট প্রজেক্ট করেন। পাইচার্মের ভেতরে হলো কি, ওই ফোল্ডারটা আমার ওপেন হয়ে গেল। জাস্ট লাইক জাস্ট লাইক বিফোর, এর আগে আমরা কি করেছিলাম নিশ্চয়ই আপনার মনে আছে। এর আগে আমরা করেছিলাম কি, মাই অ্যাপ নামে যে ফোল্ডারটা ছিল সেটার ভিতরে আমরা কি করেছিলাম, সেইটার ভিতরে আমরা main.py নামে একটা ফাইল তৈরি করে নিয়েছিলাম। এখানেও আপনি জাস্ট নিউ ফাইল, এখানে আবার সুবিধা কি, সরাসরি পাইথন ফাইল সিলেক্ট করে সরাসরি পাইথন ফাইল তৈরি করা যায়। জাস্ট এখানে নাম লিখলেই হয়, .pyটা লিখতে হয় না। সে আমি এখানে লিখলাম মেইন, তাহলে দেখেন অটোমেটিক্যালি main.py নামে একটা ফাইল আমার ক্রিয়েট হয়ে গেল। এখানে ফন্ট সাইজ নিশ্চয়ই আপনারা ছোট দেখতে পাচ্ছেন। আমি যদি পাইচার্মের যে সেটিংস আছে সেই সেটিংসে এডিটর মোডে যাই, এডিটরে গিয়ে আমার ডেস্কটপে যে ফন্ট সাইজ আছে পাইচার্মের, এই ফন্ট সাইজটাকে যদি অনেকখানি বাড়িয়ে দেই তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। তো চলেন এইখানেও আমাদের জীবনের প্রথম কোডটা আমরা লিখে ফেলি। ভিজুয়াল স্টুডিও কোডে যেরকম আমাদের এক্সটেনশন ইনস্টল করার প্রয়োজন হয়েছিল, এখানে কিন্তু কোনো কিছু ইনস্টল করার প্রয়োজন হবে না, কারণ এই পাইচার্মের ভেতরে এভরিথিং দিয়ে দেওয়াই আছে। জাস্ট আমরা এখানে কোড লিখব। তাহলে লেখেন প্রিন্ট, আমি এখানে লিখলাম হ্যালো, এবং এইটা যেহেতু একটা ইন্টেলিজেন্ট আইডি, দ্যাটস ওয়াই আপনি পাইচার্ম ইউজ করে যদি পাইথনের কোড লিখতে ধরেন, তাহলে আপনি কি লিখতে চাচ্ছেন
ও দেখবেন আপনাকে অটোমেটিক্যালি কোডটা সাজেস্ট করবে। দেখেন আমি আমার জীবনের প্রথম কোড লিখতে শুরু করেছি, হ্যালো ওয়ার্ল্ড কিংবা হ্যালো পাইথন কিংবা হ্যালো ওস্তাদ, অটোমেটিক্যালি পাইচার্ম কিন্তু সাজেস্ট করতেছে। হ্যাঁ, অটোমেটিক্যালি সাজেস্ট করতেছে, আপনি কি লিখতে চান সেটা সাজেস্ট করবে। তো এই জন্য হয় কি, আমি যে বিষয়টা মনে করি সেটা হচ্ছে, যারা আপনারা একেবারেই বিগিনার আছেন, অ্যাবসুলিটলি বিগিনার, তাদের ক্ষেত্রে প্রোগ্রামিং শেখার ক্ষেত্রে প্রোগ্রামিং এর যে ভীতি আছে, সেই ভীতিটা দূর করার জন্য পাইচার্মটা আমার মনে হয় অনেক বেশি উপকারী হবে। কেননা বিগিনিং অবস্থায় আমাদের কোড মনে থাকে না, কি লিখবো, কোনটার পরে কি লিখবো, এটা ভুল লিখলাম কিনা, এটা ঠিক লিখলাম কিনা, এই ধরনের অনেক কনফিউশনের ভেতরে আমরা থাকি। তো যেহেতু পাইচার্ম অনেক বেশি ইন্টেলিজেন্ট, আপনি কি লিখতে চাচ্ছেন সে সাজেস্ট করবে, আপনি ভুল হলে সাথে সাথে ধরায় দেবে, তার কারেকশনটা কি সেটাও আপনাকে বলে দিবে। দ্যাটস ওয়াই এই পাইচার্ম শুধুমাত্র একটা আইডি নয়, আপনার বন্ধু হিসেবে, আপনার অ্যাসিস্ট্যান্ট হিসেবে এবং আপনার একজন ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করবে। তাহলে এইখানে আমি লিখলাম হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড ফ্রম, আমি এখানে লিখতেছি পাইচার্ম। ওকে, পাইচার্ম থেকে হ্যালো ওয়ার্ল্ড, আর কিচ্ছু দরকার নাই। এইখানে আবার পাইথনের কোড রান করার জন্য আমরা ভিজুয়াল স্টুডিও কোডে যেরকম টার্মিনাল ওপেন করেছিলাম, নিশ্চয়ই আপনাদের মনে আছে, টার্মিনালের ভিতরে গিয়ে একটু আগে লিখলাম যে এই যে ভিজুয়াল স্টুডিও কোডে কিভাবে কোড রান করেছিলাম। আমরা যদি ভিজুয়াল স্টুডিও কোড থেকে কোড রান করার প্রসেসটা আরেকবার দেখি, আমরা ভিজুয়াল স্টুডিও কোড থেকে যখন পাইথনের কোড রান করেছিলাম, তখন আমরা এখানে টার্মিনালে গিয়ে কি করেছিলাম, আমরা লিখেছিলাম পাইথন মেইন ডট পিওয়াই। তাহলে পাইথনের কোডটা আমাদের রান হয়েছিল। আপনি করতে পারেন কি, পাইচার্মে এরকম টার্মিনাল কমান্ড ব্যবহার করতে পারেন। জাস্ট এই টার্মিনাল অপশনে চলে যাবেন, চলে গিয়ে আপনি লিখে ফেলবেন পাইথন, ফাইলের নাম কি মেইন ডট পিওয়াই। দেখেন পাইথনের কোডটা আপনার রান হয়ে গেল। যেহেতু এই আইডিটা আরো বেশি স্মার্ট, দ্যাটস ওয়াই এভাবে টার্মিনাল কমান্ড লিখেও আপনি পাইথন কোডকে এখানে রান করতে পারেন। আইদার আপনি যদি মনে করেন এই যে উপরে একটা রান বাটন আছে, দেখেন এই রান বাটনে ক্লিক করলেও পাইথন কোড এখানে অটোমেটিক্যালি রান হয়ে যাবে। জাস্ট এই রান বাটনে ক্লিক করেন, দেখেন পাইথনের কোডটা রান হয়ে হ্যালো ওয়ার্ল্ড ফ্রম পাইচার্ম, আমাদের কোডটা রান হয়ে গেছে। তাহলে আমাদের প্রথম কোডটাকে কিন্তু আমরা রান করে ফেলেছি। এইবার আমরা পাইথনে ভ্যারিয়েবল লিখে কিছু যোগ বিয়োগ গুণ ভাগের কাজ করে ফেলি। ঠিক আছে, চলেন পাইথনে আমাদের কোড লিখে কিছু যোগ বিয়োগ গুণ ভাগের কাজ করি। তো পাইথনে ভ্যারিয়েবল লেখে কি করে? ভ্যারিয়েবল কি? ভ্যারিয়েবল হচ্ছে এক একটা ডেটার নাম, এক একটা ডেটার ডেফিনেশন। এই যে আমরা ওয়েব অ্যাপ্লিকেশনের ভিতরে অনেক ডেটা দেখতে পাই, ধরেন আপনারা ওস্তাদের ওয়েবসাইট থেকে জয়েন করেছেন, এখানে দেখেন উপরে একটা টাইটেল আছে, তারপরে এখানে কিছু লোগো আছে, এখানে কিছু কোর্সের নাম আছে, তারপরে কি আছে, এখানে একটা ড্যাশবোর্ড বাটন আছে, এইখানে একটা লোগো আছে, তারপরে নিচের দিকে যদি আমরা দেখি এই কোর্সের নাম আছে, আরো যদি নিচের দিকে দেখি, আরো যদি নিচের দিকে আসি, এইখানে ওস্তাদের ইমেল অ্যাড্রেস আছে, তারপরে হচ্ছে মোবাইল নাম্বার আছে। এখন এই যে যা কিছু আমরা একটা অ্যাপ্লিকেশনের ভিতরে যত দেখতে পাই, যা কিছু দেখতে পাই, তার সবকিছুই হচ্ছে ডেটা। এখন এই ডেটাগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা যে বক্সটা ব্যবহার করি বা হোল্ডারটা ব্যবহার করি, সেটাকে বলে হচ্ছে ভ্যারিয়েবল। আপনার বাসায় যেরকম আপনাকে ক্যারি করার জন্য আপনি যেরকম চেয়ারে বসে থাকেন, আপনার যেরকম একটা নাম আছে, ধরেন আপনাদের মধ্যে কারো কারো নাম হচ্ছে নিশাত, কারো কারো নাম হচ্ছে অপূর্ব, কারো কারো নাম হচ্ছে ফাহিম। ঠিক এই রকম যে ডেটাগুলো আপনারা একটা সফটওয়্যারের ভিতরে দেখতে পান, এই ডেটাগুলোরও একটা করে নাম আছে। এখন সেই নামটাকে ডিফাইন করে দেওয়া বা সেই নামটাকে ঠিক করে দেওয়ার বিষয়টাই আসলে একদম সহজ কথায় ভেরিয়েবল। তাহলে এইখানে আমরাও আসেন দুটো ভ্যারিয়েবল লিখি। একটা ভ্যারিয়েবল লিখলাম নাম্বার 1 ইজ ইকুয়ালস টু, আমি বললাম 10, আর একটা ভ্যারিয়েবল লিখলাম আমি নাম্বার 2 ইজ ইকুয়ালস টু ধরেন 20। এখন আমি চাচ্ছি যে এই দুটো সংখ্যা আমি যোগ করব, তাহলে আমি লিখলাম সাম ইজ ইকুয়ালস টু নাম্বার 1 প্লাস নাম্বার 2, যোগ হয়ে গেল। এখন আমি চাচ্ছি যে ধরেন এই দুটো সংখ্যাকে আমি তো একবার যোগ করেছি, আমি একবার বিয়োগ করব, তাহলে আমি লিখলাম বিয়োগ করব, তাহলে নাম্বার 1 মাইনাস নাম্বার 2। এই দুটো সংখ্যাকে ধরেন আমি একবার কি করব, ভাগ করব, তাহলে আমি এখানে লিখলাম ডিভিশন, মানে ভাগ করা। ভাগ করার জন্য আমি লিখলাম নাম্বার 1 স্ল্যাশ দিয়ে লিখলাম আমি কি, নাম্বার 2। এরপরে ধরেন এই দুটো সংখ্যাকে আমি গুণ করব, তাহলে আমি মাল্টিপ্লিকেশন করব, লিখলাম MUL,
আমি এখানে লিখলাম নাম্বার 1 স্টার নাম্বার 2। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভেতরে যোগ করতে গেলে যোগ চিহ্ন, বিয়োগ করতে গেলে বিয়োগ চিহ্ন, ভাগ করতে গেলে ফরওয়ার্ড স্ল্যাশ, আর গুণ করতে গেলে এরকম স্টার সাইনটা চলে আসে। এখন এই যে আমরা যোগ করেছি, বিয়োগ করেছি, গুণ করেছি, ভাগ করেছি, এখানে খেয়াল করে দেখেন 10 একটা ডাটা, সেই ডাটাটাকে হোল্ড করতেছে বা সেই ডাটাটার পরিচয় বহন করতেছে নাম্বার 1। এই নাম্বার 1 তাহলে একটা ভ্যারিয়েবল। 20 একটা তথ্য, সেই তথ্যটাকে হোল্ড করতেছে বা তার পরিচয় বহন করতেছে নাম্বার 2, তাহলে নাম্বার 2 একটা ভ্যারিয়েবল। আমরা যদি এখানে এরকমটা করতাম যে নাম্বার 1 না লিখে এক্স লিখতাম, এখানে যদি ওয়াই লিখতাম তাও কিন্তু হতো। তাহলে একটা ছিল কি আমার এক্স, আর একটা সাথে হতো ওয়াই। নাম্বার 1 না লিখে যদি আমরা এক্স ওয়াই লিখতাম তাও হতো। ওই যে মনে আছে আপনাদের ছোটবেলায় আপনারা অঙ্ক করতেন, ধরি পিতার বয়স এক্স, পুত্রের বয়স ওয়াই, মনে আছে? অবশ্যই মনে আছে আপনাদের। তাহলে পিতা পুত্রের বয়সের সমষ্টি এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 65। তাহলে পিতার বয়স এত হলে পুত্রের বয়স কি? তো ওই যে ক্লাস 3-4-এ আমরা পিতা পুত্রের অঙ্ক করে আসছি, ওইখান থেকে কিন্তু ভ্যারিয়েবল শিখে ফেলছি আমরা। আসলে ওইটাই ভ্যারিয়েবল। ওই যে আমরা ধরে নিয়েছি পিতার বয়স এক্স ইকুয়ালস টু 25, ধরে নিয়েছি পুত্রের বয়স ওয়াই ইকুয়ালস টু এটা সেটা। তাহলে ওই যে এক্স ওয়াই ধরে আমরা অঙ্ক করেছিলাম না, মনে আছে? ওই যে এক্স ওয়াই ধরে নেওয়ার ওই বিষয়টাই আসলে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভেতরে এসে হয়ে গেছে ভ্যারিয়েবল। আমি ধরে নিলাম যে ধরেন পিতার বয়স এক্স ইকুয়ালস টু, আমি বললাম পিতার বয়স এক্স ইকুয়ালস টু ধরে নিলাম আমি 65। তারপরে ধরেন পুত্রের বয়স ওয়াই ইকুয়ালস টু আমি ধরে নিলাম যে কত 25। এখন আমি পিতা পুত্রের বয়সের সমষ্টি চাচ্ছি, তাহলে আমি লিখলাম এক্স প্লাস ওয়াই। পিতা পুত্রের বয়সের বিয়োগফল চাচ্ছি, লিখে নিলাম আমি কি এক্স মাইনাস ওয়াই। পিতা পুত্রের বয়সের সে আমি ভাগফল চাচ্ছি, তাহলে আমি লিখে দিলাম এক্স ডিভাইডেড ওয়াই। পিতা পুত্রের বয়সের সে আমি গুণফল চাচ্ছি, তাহলে আমি লিখে দিলাম এক্স ইন্টু ওয়াই। এখন এটার আউটপুটটা দেখবো কি করে? আমি তো কোনো কিছু আউটপুট আকারে প্রিন্ট করিনি। এখন যদি কোডটাকে রান করি, হ্যাঁ অবশ্যই কোডটা রান হলো বটে, কিন্তু কোনো আউটপুট কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, কেননা কোনো আউটপুট আমরা প্রিন্টই তো করিনি। তাহলে দেখবোটা কোথায় থেকে? তাহলে আউটপুট যদি আমরা দেখতে চাই, জাস্ট প্রিন্ট, জাস্ট রাইট প্রিন্ট। কাকে প্রিন্ট করতে চাচ্ছেন? ধরেন আমি সবগুলোকেই প্রিন্ট করতে চাচ্ছি, তাহলে আমি দিলাম কি যোগফল, বিয়োগফল, গুণফল, ভাগফল সবগুলোই দেখতে চাই, সবগুলোই প্রিন্ট করলাম। দেখেন সব চলে আসছে, যোগফল 90, বিয়োগফল, ভাগফল, গুণফল সবগুলোকেই আমরা আউটপুট আকারে দেখতে পাচ্ছি। তাহলে এই প্রিন্ট এতটাই শক্তিশালী একটা মেথড, সে করতে পারে কি অনেকগুলো ভেরিয়েবলকে একবারে প্রিন্ট করতে পারে। আবার আমরা চাইলে করতে পারি কি যে কোনো একটাও এখানে দেখতে পারি, সে আমি শুধু যোগফলটাই দেখবো, তাহলে শুধু যোগফলটাই দেখেন চলে আসলো। আমি মনে করলাম যে না, যোগফলের পরে এবার বিয়োগফলটাও দেখবো, দিলাম। এরকম প্রিন্ট ফাংশন যতবার খুশি আপনি ব্যবহার করে 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 আপনি আউটপুট গুলো দেখতে পারেন। ভাগফল দেখবো, গুণফল দেখবো, আমি আলাদা আলাদা করে সব দেখবো। আবার ধরেন আমি এক্স কেও প্রিন্ট করে দেখতে চাই, আমি ধরেন ওয়াই কেও প্রিন্ট করে দেখতে চাই, তাহলে সব লিখে দিলাম। তাহলে আমার এই কোডের আউটপুট কি হবে দেখেন, এক্স ইকুয়ালস টু 65, ওয়াই ইকুয়ালস টু 25 বলেছি, এক্স আর ওয়াই যোগ করে দিয়েছি, একবার বিয়োগ করে দিয়েছি, একবার ভাগ করে দিয়েছি, একবার গুণ করে দিয়েছি। চিন্তা করে দেখেন তো আপনার জীবনের প্রথম অঙ্ক করাটা শুরু হয়েছিল কিভাবে? আপনার জীবনের প্রথম অঙ্ক করাটা শুরু হয়েছিল এই যোগ বিয়োগ গুণ ভাগ করে করে। ঠিক মানুষের প্রোগ্রামিং শেখাটাও শুরু হয় এই যোগ বিয়োগ গুণ ভাগ করে করে, এটা মাথায় রাখবেন। এবার যদি আমরা কোডটাকে রান করি, অনেকগুলো আউটপুট দেখতে পাচ্ছি, যোগফল, বিয়োগফল, ভাগফল, গুণফল, এক্স এর আউটপুট, ওয়াই এর আউটপুট। তাহলে আমরা ছোট্ট যোগ বিয়োগ গুণ ভাগ করার মাধ্যমে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভেতরে ছোট্ট অঙ্ক করা শুরু করলাম। আসলে প্রোগ্রাম করা আর ছোট ছোট অঙ্ক করা বিষয়গুলো একই। এখন প্রশ্ন হচ্ছে যে এই পাইথন কোডটা, এই পাইথনের কোডগুলো এখানে যে এক্সিকিউট হচ্ছে, এখানে যে এক্সিকিউট হচ্ছে পাইথনের কোডগুলো এক্সিকিউট হয়ে আমরা একটা ফলাফল পাচ্ছি, তাই না? এই ফলাফলটা আমরা কিভাবে পাচ্ছি? এই ফলাফলটা কিভাবে পাচ্ছি? এই ফলাফলগুলো কিভাবে পাচ্ছি আমরা? তো এই ফলাফলগুলো কিভাবে আমরা পাচ্ছি এইটা বুঝতে গেলে বা এই জিনিসটা দেখতে গেলে আমাদেরকে করতে হবে কি, এর কোডের এক্সিকিউশনটা দেখতে হবে। পাইথন কোড হয় কি লাইন বাই লাইন এক্সিকিউট হয়। তার মানে আমি এখানে অনেকগুলো লাইনে কোড লিখেছি, এক লাইন থেকে শুরু করে লাইন নাম্বার 12 পর্যন্ত 12টা লাইন। 12টা লাইন কিন্তু স্টেপ বাই স্টেপ এক্সিকিউট হয়েছে। লাইন 1 প্রথমে এক্সিকিউট হয়েছে, তারপরে লাইন 2, 3, 4 এভাবে ধারাবাহিকভাবে
5 6 করে 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 12 নাম্বার লাইন পর্যন্ত এক্সিকিউশনটা হয়েছে। এখন কোড যে আমার লাইন বাই লাইন এক্সিকিউট হলো, আমরা সেটা দেখব কি করে? এটা আমরা দুভাবে দেখতে পারি। আমরা যদি পাইচার্ম ইউজ করি, পাইচার্ম থেকেও দেখতে পারি, বা ভিজুয়াল স্টুডিও কোড থেকেও দেখতে পারি। তো চলেন প্রথমে আমরা পাইচার্ম থেকে দেখি। এটা দেখার জন্য, কোডের এক্সিকিউশন গুলোকে প্লে পজ করে করে দেখার জন্য, জাস্ট লাইক হিন্দি মুভি, তামিল মুভি, ইংলিশ মুভি দেখেন না, যে আপনি তামিল মুভিতে কি রকম একটা ভাষা বোঝা যাচ্ছে না, আপনি একটু প্লে পজ করে করে ভাষাটা বোঝার চেষ্টা করেন, তাই করেন কিনা বলেন? ঠিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটার এক্সিকিউশনটাকেও যদি একটু প্লে পজ করে করে আপনি সামনে পিছনে টেনে টুনে দেখতে চান যে এটা লাইন বাই লাইন কিভাবে এক্সিকিউট হচ্ছে, তাহলে আপনাকে করতে হবে কি, লাইনের উপরে একটা করে ব্রেক পয়েন্ট ধরতে হবে। এটাকে বলে ডিবাগিং ব্রেক পয়েন্ট। সে আমি সবগুলো লাইনের উপরে ব্রেক পয়েন্ট ধরে নিলাম। তাহলে হবে কি, প্রোগ্রামের এক্সিকিউশন গুলো লাইন বাই লাইন পজ হবে, আর আমি অল্প 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 করে একটু একটু করে প্লে করব, একটু একটু করে প্লে করব, প্লে করে 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 দেখবো যে ঘটনাটা কি ঘটতেছে। তো এইভাবে যদি আপনি লাইন বাই লাইন সব ধরেন, এটাকে বলে ডেবাগিং ব্রেক পয়েন্ট। মানে প্রোগ্রামের এক্সিকিউশনকে ওই ওই জায়গাতে আপনি থেমে 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 দেখবেন। এটা করলে এর রান বাটনে আর চাপ দেওয়া যাবে না, এর পাশে দেখবেন ডেবাগ নামে একটা বাটন আছে, এই বাটনে চাপ দিতে হবে। দেখেন এই বাটনে চাপ দেওয়ার সাথে প্রোগ্রামের এক্সিকিউশনটা আমার প্রথম লাইনে থেমে গেছে। এই যে প্রথম লাইনে প্রোগ্রামের এক্সিকিউশনটা আমার কিন্তু থেমে গেল। এখন আমি যদি এক লাইন এক লাইন করে এক্সিকিউট করি, দেখেন এই যে প্রথম লাইন এক্সিকিউট হয়ে গেল, এক্স এর ভ্যালু কত, 65, এবং এক্সিকিউশনটা কিভাবে হয়েছে একদম ভেতর থেকে আমরা দেখতেও পাচ্ছি। পরের লাইনে চলে গেলাম, এই যে দেখেন ওয়াই এর ভ্যালু 25। প্রথমে যখন আমার এক্স লাইনটা এক্সিকিউট হয়নি তখন এক্স এর ভ্যালু কিন্তু 65 ছিল না। ওয়াই এর লাইনটা যখন এক্সিকিউট হয়নি তখন ওয়াই ইকুয়ালস টু কিন্তু 25 ছিল না। একটা একটা করে লাইন এক্সিকিউট হচ্ছে, আর এখানে আমরা সেই লাইনে কি ঘটনা ঘটতেছে ওটা দেখতে পাচ্ছি। এখনো কিন্তু আমরা কোডটা ছেড়ে দেইনি, কোডটা এই 1 2 3 নম্বর লাইনে এর এক্সিকিউশনটাকে আমরা পজ করে রেখেছি। দেন আবার সামনে যাই, তাহলে দেখেন এই যে সাম এক্স আর ওয়াই যোগ হয়ে হলো 90। আবার একটু এটাকে ছেড়ে দেন, পরের লাইনে থামেন, বিয়োগফল হলো 40। আবার পরের লাইনে যান, ভাগফল হলো 2.6। আবার পরের লাইনে যাই, বিয়োগফল হলো, গুণফল হলো 1665। এখনো কিন্তু দেখেন আমরা এখানে কোনো কনসোলে কোনো প্রিন্ট দেখতে পাচ্ছি না, কোনো আউটপুট দেখতে পাচ্ছি না, কেননা আমাদের প্রোগ্রামটা এখনো এই যে প্রিন্ট সাম লাইনে গিয়ে আটকে আছে। আমরা এটাকে একটু ছেড়ে দেই। এইবার দেখেন, এইবার কনসোলে দেখেন আপনি 90 দেখতে পাচ্ছেন, কারণ একটা প্রিন্ট হয়ে গেছে। এইবার যদি আরেকটু ছাড়েন, দেখেন কনসোলে 40 দেখতে পাচ্ছেন, কেননা এর পরের লাইনটা এক্সিকিউট হয়ে গেছে। এখন ভাগফলের লাইনটাকে যদি আমরা প্রিন্ট লাইনটাকে ছেড়ে দেই, এই যে ভাগফলটাও আমরা কনসোলে দেখতে পাচ্ছি। আবার ছেড়ে দিলাম, পরের লাইনে গিয়ে দেখেন আবার এক্সিকিউশনের ফলাফল দেখতে পাচ্ছি, পরের লাইনে 65 দেখতে পাচ্ছি। সবার লাস্টের লাইনটাকেও যদি আমরা এই ছেড়ে দিলাম, তাহলে ফাইনালি আমাদের কোডের এক্সিকিউশনটাকে, যে এই যে লাইন বাই লাইন আমরা এটাকে ধরে ধরে রেখেছিলাম, আমরা বুঝে 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 এক্সিকিউশন গুলো দেখে 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 শেষ পর্যন্ত ছেড়ে দিলাম। এখন আমরা এটা কেন করি, বিগিনিং থেকে এই জিনিসটা কেন দরকার? কারণ বিগিনিং অবস্থাতে আমরা কোড বুঝি না, কোড বুঝতে সমস্যা হয়, আমাদের কমপ্লেক্সিটি অ্যারাইজ করে, ভেতরে কি হচ্ছে, কোথায় ভুল লিখেছি, এই কোডটা কোন লাইন থেকে কোন লাইনে গেল, কোন লাইনে কি হয়েছে না হয়েছে, এটা কিন্তু আমরা বিগিনিং অবস্থায় বোঝাটা আমাদের জন্য কঠিন হয়ে পড়ে। তো বিগিনিং অবস্থা থেকে এরকম যদি লাইন বাই লাইন কোডের এক্সিকিউশনটা থেমে 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 দেখার একটা অভ্যাস আপনার তৈরি হয়, সেটা করবে কি, আপনার বিগিনিং জার্নিটাকে আরো অনেক বেশি ইজি করবে। সেই সাথে আপনার মনের ভেতরে থাকা অসংখ্য প্রশ্নের উত্তর দেখবেন এইভাবে প্রোগ্রামকে প্লে পজ করার মাধ্যমে ক্লিয়ার হয়ে যাবে। এখন এইটা তো দেখলাম আমরা কোথায় থেকে, এটা দেখলাম আমরা হচ্ছে পাইচার্ম থেকে। এই জিনিসটাই যদি আমরা ভিজুয়াল স্টুডিও কোড থেকে দেখি, যে এই ঘটনাটা ভিজুয়াল স্টুডিও কোডে কিভাবে ঘটায়, আমি জাস্ট ভিজুয়াল স্টুডিও কোডে ওই কোডটা দিয়ে দিলাম। ভিজুয়াল স্টুডিও কোড থেকেও এই জিনিসটা করা যায়, কোডের এক্সিকিউশনকে থামিয়ে থামিয়ে দেখা যায়। তো আপনি কোথায় কোথায় থামাতে চাচ্ছেন, আমি ধরে নিলাম 1 নাম্বার লাইন, 2 নাম্বার লাইন, 3 নাম্বার লাইন, আমি থেমে 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 ভাই দেখবো আস্তে আস্তে যে আমার কোডটা কিভাবে এক্সিকিউট হচ্ছে। আই ওয়ান্ট টু সি দ্যাট ইন মাই আইস। এবার আপনি করবেন কি, দেখেন ভিজুয়াল স্টুডিও কোডের এই পাশে রান অ্যান্ড দেবাগ নামে একটা মেনু আছে, রান অ্যান্ড দেবাগ, জাস্ট ক্লিক দেয়ার। এখানে ক্লিক করার পরে দেখেন রান অ্যান্ড দেবাগ, এখানে ক্লিক করবেন।
এইখানে ক্লিক করার পরে আপনি করবেন কি, এইখান থেকে পাইথন ডেবাগারটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি ডেবাগিং করছেন কোথায়, কারেন্ট ফাইলে, মানে এই ফাইলে, এখান থেকে কারেন্ট ফাইল সিলেক্ট করবেন। তাহলে পাইথন প্রোগ্রামটা এক্সিকিউট হবে। এক্সিকিউট হয়ে এখানে এই যে ডেবাগিং ব্রেক পয়েন্ট, দেখেন ডেবাগিং ব্রেক পয়েন্টটাকে সে ধরে ফেলছে। এখানেও আপনি করতে পারবেন কি, এই যে স্টেপ ওভার, এখানে আরো অনেকগুলো বিষয় আছে, যেহেতু আজকে আপনাদের ডে 1, কিভাবে কন্টিনিউ করলে কি হয়, কোড স্টেপ ওভার করলে কি হয়, স্টেপ ইনটু করলে কি হয়, স্টেপ আউট করলে কি হয়, রিস্টার্ট করলে কি হয়, স্টপ করলে কি হয়, নিশ্চয়ই আমি সেই বিষয়গুলো নিয়েও হয়তো পরবর্তীতে যদি সুযোগ পাই আলোচনা করব। কিন্তু এখন আপনাদেরকে কি দেখাচ্ছি আমি, পাইথন প্রোগ্রাম লাইন বাই লাইন কিভাবে এক্সিকিউট হয় আমরা নিজের চোখে সেই জটিল বিষয়টা যতটুকুই বুঝি দেখতে চাই, কারণ দেখাটা জরুরি। আমি পরের লাইনে গেলাম, দেখেন x = 25 হয়ে গেল। পাইথনের এক লাইন কোড এক্সিকিউট হয়েছে। আমি লাইন তো লিখেছি এখানে কয়টা, 12টা। পরের লাইনে যাই, এই দেখেন পরের লাইনের কোড এক্সিকিউট হয়েছে। পরের লাইনে যাই, এক্সিকিউট হয়েছে। এখন ধরেন আপনি বিগিনার, আপনি এখানে লিখতে ধরে সে 3 নাম্বার লাইনে কোনো একটা ভুল করেছেন, কিন্তু আপনি খুঁজেই পাচ্ছেন না কোথায় ভুলটা আপনি করেছেন। আপনার ভেতরে যদি ডে 1 থেকে এই অভ্যাসটা তৈরি হয়, তাহলে বিগিনিং পর্যায়ে সব থেকে সমস্যা এবং সব থেকে যে কারণে একজন বিগিনার ফ্রাস্ট্রেশনের মধ্যে পড়ে, সেটা হচ্ছে এই ভুলের কারণে। নিজে নিজে ভুল করে, কিন্তু ভুলটা কোথায় নিজে নিজে খুঁজে পায় না। আর নিজে নিজে খুঁজে না পাওয়ার কারণে বারবার বারবার বেশি হোঁচট খাওয়া মনে হয়, আমার মনে হয় এটা একটু বেশি হোঁচট খাওয়ার কারণে হয় কি, আমাদের মোটিভেশন কমে যায়, আমাদের ভেতরে ফ্রাস্ট্রেশন চলে আসে, এবং কোডিং শেখার আগ্রহটা আমাদের ভেতরে কমে যায়। আমরা যদি ডে 1 থেকে এই ডেবাগিংটার একটু কঠিন হলেও যদি একটু এটাকে অ্যাডাপ্ট করার চেষ্টা করি, তাহলে দেখবেন অ্যাজ এ বিগিনার কোড লিখতে গিয়ে ভুল হলে নিজেই ঠিক করতে পারতেছেন। এবং এই লাইন বাই লাইন কোডকে, জাস্ট লাইক তামিল মুভি, আপনাকে যদি বলা হয় আপনি একটা তামিল মুভি দেখেন, এখন তামিল ল্যাঙ্গুয়েজটা তো আপনার ভাই জানা নাই, কিন্তু আপনি যদি ঠিকই ওইটাকে রিমোট দিয়ে প্লে পজ করে করে টেনে টুনে দেখেন, একটু থেমে 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 থেমে, তাহলে কিন্তু আপনি বুঝবেন যে মুভির ভেতরে কি ঘটনা ঘটছে। লাইক দিস, এখানে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এক্সিকিউশনটাকেও ওই রিমোট দিয়ে মুভি প্লে পজ করার মতো প্লে পজ করে করে থামিয়ে থামিয়ে দেখতেছি, যে কোথায় কি হচ্ছে দেখি তো, এই লাইনে কি হলো, ওই লাইনে কি হলো, এই লাইনে কি হলো। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে 3 নাম্বার লাইন এক্সিকিউট হয়ে গেছে, লাইন 1 2 3 পর্যন্ত হয়ে গেছে। 4 নাম্বার লাইনে এসে এক্সিকিউশনটা থেমে আছে, এখান থেকে ছেড়ে দিলাম, 5 নাম্বার লাইনে চলে আসলো। দেখেন এক্স ওয়াই সাম সাব সব দেখতে পাচ্ছি। পরের লাইনে আসি, এই দেখেন পরের লাইনও এক্সিকিউট হয়ে গেল, তার আউটপুটটা এই যে হাতের বামে আমরা দেখতে পাচ্ছি, রিডিং উঠতেছে এখানে। এখন কনসোলে কিন্তু কোনো আউটপুট আমরা দেখতে পাচ্ছি না, কেননা প্রিন্ট সংক্রান্ত কোনো লাইন এখনো এক্সিকিউট হয়নি। তাহলে এই লাইনটা ছেড়ে দিয়ে যদি আমি 7 নাম্বার লাইনটাও ছেড়ে দেই, 7 নাম্বার লাইনের আউটপুট কত ছিল, 90, দেখেন দেখতে পাচ্ছি। 8 নাম্বার লাইনটা ছেড়ে দেই, 8 নাম্বার লাইনের আউটপুট কত দেখেন, 40, দেখতে পাচ্ছি। তারপরে লাইনটা ছেড়ে দেই, 9 নাম্বার লাইনের আউটপুট দেখেন 2.6, দেখতে পাচ্ছি। তার প্রত্যেকটা লাইন বাই লাইন এক্সিকিউট হচ্ছে, আর এক্সিকিউশনটাকেও আমরা থেমে 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 একেবারে স্লাইস করে করে টুকরা টুকরা করে দেখছি। একদম হাউ টু এক্সিকিউট এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিজে চোখে দেখছি, এটার একটা ওপেন হার্ট সার্জারি করে, সোজা কথা। পরের লাইনে যাই, কত হলো, 1665 গুণফল। এরপরে প্রিন্ট এক্স করলে কি হলো, 65, প্রিন্ট ওয়াই করলে কি হলো আমার 25। পুরো প্রোগ্রামের এক্সিকিউশনটা শেষ হয়ে গেল। দেখেন লাইন বাই লাইনের এক্সিকিউশনটা নিজে চোখে দেখার মাধ্যমে হাউ টু, হোয়াই, হোয়াট, হোয়াই, কেন, কোন লাইনে কি হয়েছে না হয়েছে, এগুলো সব কিন্তু আপনি বুঝতে পারলেন। কিন্তু এই অভ্যাসটা যদি আমাদের ডে 1 থেকে তৈরি না হয়, আমরা অনেকেই এভাবে অভ্যস্ত না, হয়তো বা আপনারা অনেকেই এখানে জয়েন করেছেন যারা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অলরেডি জানেন, অনেকে এখানে জয়েন করেছেন যারা হয়তোবা শিখছেন, এবং অনেকের কাছেই আজকেই আপনাদের পাইথনের প্রোগ্রামের হাতেখড়ি। যে যেভাবেই আপনারা যে লেভেলেই থাকেন না কেন, এই অভ্যাসটা যদি তৈরি করেন, সেক্ষেত্রে লাইন বাই লাইন কোডগুলো বুঝতে, আপনাকে দেখতে, নিজের প্রবলেম নিজেই সলভ করতে, এবং ওই যে আপনারা বলেন না যে ভাই ডেটা স্ট্রাকচার অ্যালগরিদমের বিষয়গুলো বুঝতেছি না, স্টেপ বাই স্টেপ কোডকে সাজাতে পারতেছি না, ভাই আমি একটা প্রবলেম দেখলে প্রবলেমটা সলভ করতে পারতেছি না। আপনাদের ভেতরে প্রোগ্রামিং শেখার পরে এই সমস্যাগুলো সব থেকে বেশি তৈরি হয়। কোডিং জানেন কিন্তু প্রবলেম সলভ করতে পারেন না, নাম্বার 1। একটা প্রবলেমকে কিভাবে স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে সলভ করতে হয় আপনার মাথার ভিতরে খেলতেছে না, খেলবেটা কোথায়?
কি করে খেলবে? আপনি তো জানেন না যে কোডটা স্টেপ বাই স্টেপ কোথায় থেকে কোথায় যায়। আপনাকে যদি বলা হয় যে আমি ঢাকা থেকে কক্সবাজার যাব, আপনি ঢাকা থেকে কক্সবাজার যাইতে পুরো রুট সম্পর্কে আপনার জানা, যে ঢাকা থেকে যাবেন হচ্ছে কুমিল্লা, কুমিল্লা থেকে চিটাগাং, চিটাগাং থেকে যাবেন হচ্ছে আপনি কি বলে আহ ওই জায়গাটার নাম জানি কি, হট এবার ডলফিন মোড়, ডলফিন মোড় থেকে যাবেন সুগন্ধা পয়েন্টে। আপনি পুরো রুটটা জানেন, ভেঙে 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 স্টেপ বাই স্টেপ আপনি পুরো রাস্তাটা জানেন। কিন্তু যখন এইভাবে ভেঙে 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 পুরো প্রোগ্রামের রাস্তাটা যদি আপনার কাছে ক্লিয়ার না থাকে, আসলে পরবর্তীতে হবে কি, এই কনফিউশনটা থাকার কারণে আপনার প্রবলেম সলভিং এ সমস্যা হবে। কেন সমস্যা হবে? কারণ প্রবলেমটাকে আসলে প্রোগ্রামের ভেতরে যে স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে আপনার ভেতরে সলভ করতে হবে, ওই অভ্যাসটা আপনার ভিতরে গ্রো করবে না। দ্যাটস ওয়াই পরবর্তীতে গিয়ে সবার ভেতরে ওই কমন প্রবলেমটা তৈরি হবে যে আমি কোডিংটা জানি কিন্তু প্রজেক্ট করতে পারি না, আমি কোডিং জানি কিন্তু প্রবলেম সলভ করতে পারি না, প্রবলেম রিডিং পড়লে আমি বুঝতে পারি না। তারপরে হচ্ছে আমি কোডিং পারি কিন্তু অন্যের কোড দেখলে বুঝতে পারি না। হ্যাঁ আমি কোডিং পারি কিন্তু ওই কোডে কোনো প্রবলেম হলে সেই বাগ ফিক্স করতে পারি না। হ্যাঁ আমি কোডিং পারি কিন্তু লজিক বুঝি না। বুঝবেনটা কি করে? লাইক তামিল মুভির মতো হয়ে যাবে। তামিল মুভি যদি একটানা সাই করে দেখে যান আর তামিল ভাষাটাই যদি ব্রেকডাউন করে করে না বোঝেন, তাহলে তামিল মুভি তো কিছু বুঝবেন না, খালি ফাইটিং দেখবেন, গুলি করতেছে গুলি করতেছে, মজা পাইতেছেন, জাস্ট এতটুকুই। কিন্তু মুভির ভিতরে কথাগুলো বুঝবেন না। তা আমরা যদি এইভাবে ব্রেকডাউন করে করে রান করার অভ্যাস না করে জাস্ট এভাবে করি, যেটা নর্মালি সবাই করে, যেটা মেইন ডট পিওয়াই, দেখেন সবগুলো কোড কিন্তু একসাথে রান হয়ে গেল, সব কোডগুলো একসাথে রান হয়ে গেল। এখন এই সবগুলো কোড আমার লাইন বাই লাইন কিভাবে রান হয়েছে আমি কিন্তু জানি না। জাস্ট লাইক তামিল মুভি, এক টার্মিনাল কমান্ডে মুভি শুরু হলো, মুভিটা শেষ হয়ে গেল, মাথার উপর দিয়ে সব সাই 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 করে চলে গেল। তো আমরা প্রোগ্রামিং যখন শিখবো, পাইথন, পাইথনই শিখি, জাভা স্ক্রিপ্টই শিখি, পিএইচপি শিখি, ভাই যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাই আপনি শেখেন, এইভাবে একটু ব্রেকডাউন করে 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 বোঝার চেষ্টা করবেন এক্সিকিউশন গুলো, তাহলে ওইটার অ্যাট দ্য ডে ইন্ড আপনার ভেতরে হিউজ কাজে দেবে। তাহলে এর এক্সিকিউশনটা কিভাবে হয় আমরা সেটাও দেখে ফেললাম। তাহলে আজকে আমরা কি কি পড়লাম? আমরা পড়লাম, আমি একটু সামারি করে দেই। নাম্বার ওয়ান, পাইথন কি, এটা পড়েছি আমরা, পাইথন কি। তারপরে আমরা দেখেছি পাইথন কেন শিখবো, দেখেছি রিয়েল ওয়ার্ল্ড ইউজ কেস, দেখেছি পাইথন ইনস্টলেশন, দেখেছি ভার্সন চেক, ভিজুয়াল স্টুডিও কোড কি, কেন, কিভাবে ইনস্টল করব, কি কি এক্সটেনশন লাগবে, পাইচার্ম দেখেছি, লিখে ফেলেছি আমাদের জীবনের প্রথম কোড, সেটাকে আমরা রান করেছি। পাইথন কোডে ভ্যারিয়েবল লেখা দেখেছি। আমরা ছোট্ট যোগ বিয়োগ গুণ ভাগ দিয়ে আজকে ক্লাস ওয়ানে ভর্তি হয়ে গেলাম। আর পাইথন কোডটা কিভাবে কাজ করে, কোডগুলো, সেই কোডের এক্সিকিউশন গুলো নিজের চোখে থেমে 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 দেখলাম।